দর্শক, এটিএন মিউজিক প্রতিনিয়ত নতুন পুরনো শিল্পী এবং ভালো গানগুলোকে প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত হয় এবং আপনাদেরকে দেখাতে পছন্দ করে। আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের মাঝে আছেন দারুণ একজন সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে আছেন মোনালিসা। উদীয়মান এই কণ্ঠশিল্পীর সাথে খুব সুন্দর একটা গল্প হবে, আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। এখন তো আরো বেশি ভালো লাগছে। অনেক ভালো লাগলো যে আপনার ভালো লাগছে। প্রথমেই আসি যে খুব অল্প কিছুদিন ধরে কিন্তু আপনি ইন্ডাস্ট্রিতে আছেন, কিন্তু আপনার কাজের সংখ্যা বেশ অনেকটা ব্যাপক। আপনার কাছ থেকেই জানতে চাইবো কতগুলো মৌলিক গানে আপনি কাজ করেছেন, কতগুলো রিলিজ হয়েছে। অ্যাকচুয়ালি 4 বছর প্লাস আমি ইন্ডাস্ট্রিতে একদম ডিরেক্টলি কাজ করছি। টেলিভিশন চ্যানেলস প্লাস প্রচুর মঞ্চ করতাম অনেক আগে থেকেই। তো সেই সুবাদে প্রায় 50-র কাছাকাছি কাজ আমার করা হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জনদের কাজ, আর কিছু কিছু আমার ইউটিউব চ্যানেলের জন্য। সো আমি স্পেসিফিকলি কাউন্ট করছি না, কারণ এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, বেশ কিছু কাজ করা হয়েছে। বাহ, দারুণ। সচরাচর ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে আমরা দেখেছি যারা রিয়েলিটি শো থেকে আসেন তাদের প্রায়োরিটি অনেক বেশি থাকেন। তো আপনি যেখানে বলছেন ডিরেক্টলি আপনি 4 বছর ধরে ইন্ডাস্ট্রিতে খুব সুন্দরভাবে কাজ করছেন, আপনি আপনার জায়গাটা কতটুকু তৈরি করতে পেরেছেন? ডিফিকাল্ট ঠিক বলবো না। রিয়েলিটি শো থেকে আসলে একটা সুবিধা আছে। সুবিধাটা যেমন আমাকে সোর্স মানে খুঁজে নিতে হয়, আর সোর্স রিয়েলিটি শো থেকে যারা আসেন তাদেরকে খুঁজে নেয়। পার্থক্যটা এই জায়গায়। ধরুন আপনি রিয়েলিটি থেকে এসছেন, একটা শোর মাধ্যমে আপনাকে মানুষ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে দেখেছে। টেলিভিশন চ্যানেলসগুলো বা বাহিরের যে স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে যারা আমরা ক্লায়েন্ট বলি, বা তারা হয়তো আপনাকে চেনেন, তো আপনাকে ডিরেক্টলি একটা কমিউনিকেশনে তারা থাকতে পারেন। আর আমার ক্ষেত্রে যেটা হয়, আমার কমিউনিকেশনটা একটু আলাদা করে নিজেকে করে নিতে হয়, একটু যোগাযোগ করতে হয়। তো এইটুকু একটা পার্থক্য। প্ল্যাটফর্মটা হলে যেটা ইজি হয়ে যায়, সেটা আমার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট ছিল, এখনো আছে। তাহলে তো বলা যায় যে ইন্ডাস্ট্রিতে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং একটা বিষয় আপনার জন্য হয়েছে। অ্যাকচুয়ালি দুটোই চ্যালেঞ্জিং। রিয়েলিটি শো থেকে আসলেও যে সে খুব বেটার করবে, আবার আমাদের মতো এভাবে করে কোনো শোয়ের মাধ্যমে না এসে ডিরেক্টলি কাজ করে স্টার্ট করলে যে তার জন্য খুব একটা কঠিন হবে, তাও না। এটা টোটালি ডিপেন্ড করে নিজের ম্যানেজমেন্ট, নিজের কোয়ান্টিটি সব কিছুর উপরে। কারণ একটা সময় তো রিয়েলিটি শো ছিল না আমাদের দেশে, সারা ওয়ার্ল্ডেই কোথাও ছিল না। এটা এখন গ্রো করছে। তাহলে আগে কিভাবে মানুষ কাজ করতো? তো এই যে 4 বছরের জার্নিতে বেশ অনেকগুলো মৌলিক কাজ আপনি করেছেন। প্রথম যখন মৌলিক কাজ করেন সেই সময়টা কেমন ছিল, কেমন লেগেছে, বা কাজের সময়টাকে, গানটাকে আপনি কিভাবে বেছে নিয়েছেন? অ্যাকচুয়ালি আমার ফার্স্ট যেই মিউজিক ভিডিওটা, ওটা মৌলিক গান ছিল না। আমি যেহেতু একেবারেই টোটালি লালন সাইজির ঘরানার একটা মানুষ, মানে আমার পরিবার, আমার বাবাও লালন সাইজির গান ভীষণ পছন্দ করতেন, এবং আমরা পরিবারভাবেই একটু বাউল প্রকৃতির। আচ্ছা। আর আমার গুরুজি, যার কাছে আমি গান শিখতে গিয়েছি পরবর্তী ধাপে, ওস্তাদ শফি মণ্ডল, উনিও সাইজির একদম মানে প্রত্যক্ষ, খুব কাছের, লালন সাইজির সাথে খুব সম্পৃক্ত। ওনার সঙ্গীত জীবনটা, গোটা জীবনটাই তাই। তো সব মিলিয়ে আমার জন্য খুব সহজ হয়েছিল কাজ করতে আসাটা। যখন ফিল্ডে এসে দেখলাম যে লালন সাইজির বাণী বা সঙ্গীতের চর্চাটা তখনও খুব কম ছিল আমাদের দেশে, এখন এটা খুব বেড়েছে। আচ্ছা। কিন্তু তখনও খুব কম ছিল, আজ থেকে 4-5 বছর আগে আমি যখন শুরু করি। তো তখন আমাকে কাজ করতে এসে সবাই বলতো যে একটু অন্য গানও গাও, একটু অন্য গান গাও, কাজও তো বাড়াতে হবে, কিছু তো করার নেই। সেক্ষেত্রে মৌলিক গান প্লাস নানা রকমের গান করা শুরু করলাম। আমি জানতে চাইছি যে ফোক গান করছেন, কিন্তু আধুনিকে যাওয়ার ইচ্ছে আছে কিনা? না, একেবারেই ইচ্ছা নেই। কারণ ওইটা আমার কাছে যেটা ফিল হয়, আমার গায়কী বা আমার গলা যেভাবে করে মানে ক্রিয়েট হয়েছে শুরু থেকে এই পর্যন্ত, আমার একটা চর্চা ছিল, একটা প্র্যাকটিস ছিল, সেটা সম্পূর্ণই ফোক নিয়ে। তো হুট করেই একটা জনরা থেকে আরেকটা জনরায় যাওয়া যায় না, এটা একটু কঠিন হয়। আচ্ছা, গান নিয়ে যখন এত কথা হচ্ছে, আমরা কিন্তু শুনছিলাম যে সাইজির গান আপনাকে অনেক বেশি টানে। তো গল্পের এই সময়টাতে সাইজির একটা গান কি শুনবো? অবভিয়াসলি, এটাই আমি আসলে সবসময় গাওয়ার অপেক্ষায় থাকি। তো আমি লালন সাইজির একটা গান আজকে অনুষ্ঠানের শুরুতেই শুরু করছি। সহজে মানুষ ভোজে দেখ
দেখ না রে মন দিব্য জ্ঞানে, ও তুই পাবি রে মূল্য নিধি বর তো মানে, পাবি বর তো মানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। বাহ, এই যে সাইজির গান করলেন, সাইজির প্রায় ৪,৫০০ গান আছে, সব গানগুলোর সাথে কি আপনার সখ্যতা হয়েছে কিনা? না, এটা অনেক চ্যালেঞ্জিং। আমার শখানেক গানের সঙ্গে সম্পৃক্ততা আছে। তো শখানেক কিন্তু অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, এটা আমার অনেক কষ্টের অর্জন আমি বলবো, যে সাইজির নোন আননোন অনেক গানের মধ্যে আমার শখানেক গান আমার মুখস্থ নাই সবগুলো গান, কিন্তু আমি পারি, আমি গাইতে পারি। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে নোন আননোন, আসলে আননোন গানগুলো কিন্তু প্রায় ওপারেই থেকে যায়, আমাদের চোখের সামনে আমরা কম শ্রুত হয়ে যাচ্ছে সেই গানগুলো। একজন শিল্পী হিসেবে, একজন লোকসঙ্গীত শিল্পী হিসেবে সেই আননোন গানগুলোকে কিভাবে আপনি দর্শকদের সামনে তুলে ধরতে চান বা তুলে ধরার ইচ্ছে আছে কিনা? এটা সব সময় চেষ্টা থাকে, কিন্তু হয়ে ওঠে না। কারণ একটা মঞ্চে যখন একটা প্রোগ্রামে যাই, সবার একটা রিকোয়ারমেন্ট থাকে একটু পপুলার গান যেগুলো, আচ্ছা, সেগুলো শুনতে। কারণ ওনারা স্পন্সর করেন, ওনারা প্রোগ্রামের আয়োজন করেন একটু আনন্দ করার জন্য। আর লালন সাইজির বা অন্যান্য মহাজনদের যে সমস্ত গানগুলো একটু পেছনের সারির বা মানুষ কম শোনেন, বহুল প্রচলিত না, সেসব গানগুলো রিকোয়ারমেন্ট একটু কম থাকে, যার কারণে আমরা অনেক বেশি প্রচার করতে পারি না। কিন্তু আমি আমার পক্ষ থেকে খুব চেষ্টা করি, আর এজন্যই হয়তো আমি অনেক বেশি ফ্রন্ট লাইনে নাই, কারণ আমি অনেক আননোন গান বেশি গাওয়ার কারণে দেখা যায় যে আমার পপুলারিটিটা ওইরকম না। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক পুরনো গান, 60-এর দশকের 70-এর দশকের গানগুলোও কিন্তু এখন বেশ ট্রেন্ডে চলে আসছে। তো এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রচারণা করছেন, তো আপনার পেজের মাধ্যমে বা আপনার চ্যানেলের মাধ্যমে সেই আননোন গানগুলোকে দর্শকদের মাঝে তুলে ধরেন কি না আপনি? হ্যাঁ, এটা খুব চেষ্টা করি আমি, যে নতুন নতুন গান শেখার করার। যে কোনো মহাজনের, বাংলাদেশে আমাদের লোক জনরার যত মহাজন আছে প্রত্যেকের গান আমি ট্রাই করার চেষ্টা করি। এবার একটু আসি, সেই ছোটবেলা থেকে, শৈশব থেকে আসলে গানের জগতে হাতে খড়ি এবং গান করে যাচ্ছেন, যেহেতু পারিবারিকভাবেই ফোক গানটাকে বেশি আপনি পছন্দ করেন বা ফোক গানের ধারাটাকেই আপনি বেছে নিয়েছেন, ছোটবেলার ঠিক কোন গানটি দিয়ে শুরু করেছিলেন গানের জগৎকে, মনে আছে? একদম মনে আছে। সেটা হচ্ছে, আমার বাবা মিউজিশিয়ান ছিলেন, ভায়োলিন প্লে করতেন। তো আমার বাবা প্রতিদিন সকালবেলা ভোর 4টা থেকে 5টার এই টাইমটার ভেতরে বাড়ির পাশে আশিনগর এই গানটা ভায়োলিন প্রতিদিন প্লে করতেন। এবং আমার লম্বা একটা জীবন, মানে আমার প্রায় জীবনের শুরু থেকে এই গানটা আমি এভরিডে মর্নিংয়ে আমি শুনতাম। তো এই যে গান শুরুর পর থেকে আস্তে আস্তে কীভাবে স্টেজ শুরু করেছেন, ঢাকায় এসে পারফরমেন্স করা, এই সম্পূর্ণ জার্নিটার ছোট্ট করে যদি একটু গল্প দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতেন ভালো লাগবে। আমি একটু যোগ করতে চাই, আমি আসলে মফস্বল থেকে আসিনি, আমি ঢাকার মেয়ে, ঢাকায় আমার জন্ম, ঢাকার মিরপুর 12 নম্বরে আমার জন্মস্থান। এবং আমরা 6 ভাই বোন। আমার আব্বা নেই, আম্মাও নেই, দুজনেই মারা গিয়েছেন। আমার আব্বা মারা গিয়েছেন 2012 সালে, মা মারা গিয়েছেন 18-তে। তো এখন আমি একা থাকছি, তো এখনও আমি মিরপুরে থাকি। আর আমার গান বাজনার টোটাল হাতে খড়িটাই হচ্ছে আমার আব্বার, পুরোটাই আমি বলবো যে আমার একটা প্ল্যাটফর্ম ছিল, যে আমার বাবার বাবা। হ্যাঁ, আমার বাবা প্রতি বছর ইয়ারলি একটা বাৎসরিক ওরস করতেন খাজা বাবার। তিনি খুবই খাজা বাবার ভক্ত ছিলেন, সেই সাথে লালন সাইজির খুব ভক্ত ছিলেন। তো আমাদের বাসায় খাজা বাবার ওরসে আমার আব্বা প্রোগ্রাম করতেন লালন সাইজির শিল্পীদেরকে নিয়ে, সেখানে গান হতো। তো সেখানে আমার আব্বার একটা বিশাল সার্কেলও ছিল মিরপুরের সবাই। তো আমার এক মামা ছিলেন জি চন্দন বাবু, উনি আমার প্রথম ওস্তাদ, আমার গানের প্রথম গুরু, ওনার কাছে আমার প্রথম হাতে খড়ি। তার মাধ্যমে আমার অ্যাকচুয়ালি মানে গান শিখতে আসা। প্রথম গান ছিল মামার শেখানো ধন্য ধন্য বলি তারে। আচ্ছা, এটাও লালন সাইজির গান, উনিও খুব লালন সাইজির গান পছন্দ করতেন, ভালো গাইতেন। তো তাহলে বলা যায় পারিবারিক সম্পূর্ণ সাপোর্টটা আমার অ্যাকচুয়ালি ছিল সঙ্গীতের পেছনে। অনেকের হয় না
যে আমি এখন শুনি, অনেক ইন্টারভিউতে শুনি যে আমার অনেক কষ্ট হয়েছে, বা বাসা থেকে গান করতে দিতে চায়নি, আব্বু আম্মু রাজি ছিল না। কিন্তু আমার ক্ষেত্রে টোটাল ব্যাপারটাই ভিন্ন। আমার বাবাই বাসা থেকে বেশি চেয়েছিলেন আপনি গান করেন, তাই তো? এবং বাবার মাধ্যমে হাতে খড়ি ইন্ডাস্ট্রিতে আসা, বাবা খুব সুন্দর একটা পরিবেশ করে দিয়েছিলেন আপনাকে গান করার জন্য, যেটা আপনার জন্য একটা বলা যেতে পারে আপনি লাকি ছিলেন এই ক্ষেত্রে। আচ্ছা, আপনি বলছিলেন যে ধন্য ধন্য বলি তারে, এই গানের মাধ্যমে আপনি স্টেজ শুরু করেছিলেন। আমরা যত জীবন বেঁচে থাকবো এই গানটা মনে হয় জনপ্রিয়তা কখনোই কমবে না, এই গানটা এমনই থাকবে। তো একটু শুনবো গল্পের এই সময়টাতে। বহুল প্রচলিত একটি গান। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। দারুণ। এই যে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা, বা অল্প একটা সময় ইন্ডাস্ট্রিতে কাজও করছেন, ভালো করছেন, সামনে আরো কাজ করবেন, সামনের কাজগুলোকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন বা কি করছেন? আসলে অনেক রকমের প্ল্যানিং থাকে। তো এখন তো জীবন জীবিকার মধ্যে ঢুকে গেছি, মানে এক কথায় মানে কাজ করেই খেতে হয়। সো এখন অনেক কিছু ভাবতে পারি না, এখন সম্পূর্ণ ছেড়ে দিয়েছি উপরওয়ালার হাতের তকদির। আর ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন। আমি মনে করি মিউজিক ক্যারিয়ার ইজ অলওয়েজ আনসার্টেন, কারণ এটা কারো হবে কি হবে না। হ্যাঁ, অনেক দেখা যায় যে হুট করেই হয়ে যাচ্ছে, সে হয়তো শিখতেও সুযোগ পায়নি, ফ্রন্ট লাইনে চলে আসছে। আমরা এমন অনেক শিল্পীকে পাই যিনি পপুলার না কিন্তু খুব ভালো কাজ করছেন, আবার অনেকেই পাই যারা বেশ পপুলার কিন্তু তার গানগুলো ঝরে পড়ছে, খুব বেশি দিন থাকছে না। অনেক বেশি কাজ করছে। ইন্ডাস্ট্রির সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে তাকদীর, এবং আল্লাহ যা রেখেছেন ইনশাল্লাহ আপনার জন্য আমরা ভালো কিছুই আশা করছি। আমরা খুব ভালো ভালো কাজ পাবো আপনার কাছ থেকে। ইন্ডাস্ট্রিতে তো কাজ করছেন, এই কাজের সুবাদে পছন্দের শিল্পীকে? ইন্ডাস্ট্রি জীবনের শুরু থেকে আমার পছন্দের শিল্পী ছিলেন আমার গুরুজি উস্তাদ শফি মন্ডল, এবং স্টিল উনি। আমার লম্বা সময় গেছে যে আমি ওনার গান ছাড়া কারো গান শুনতাম না। এখন আমি নারায়ণজনের গান। দারুণ ডেডিকেশন ছিল আপনার। তো আচ্ছা, গল্পের এই সময়টাতে মূলত আমরা দর্শকদেরকে একটা মিউজিক ভিডিও দেখিয়ে থাকি। তো যেহেতু আপনি আমার গেস্ট, আপনি বলেন যে দর্শককে কার গান বা কোন গানটি দেখানো যায়? আচ্ছা, আমি তখন থেকেই যেহেতু আমার গুরুজির কথা বলছি, আমার প্রেফার থাকবে যে গুরুজির কোনো একটি গানই দেখানো হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, দারুণ একটি গান দেখলাম, যেটি নতুন ট্রেন্ডের একটি গান, এবং আধুনিকের সাথে ফোকের যে একটা মিশ্রণ হতে পারে এবং সেটাকে যে সুন্দরভাবে মিউজিক কম্পোজ করে প্রেজেন্ট করা যেতে পারে, এই গানটি না দেখলে আসলে বুঝতে পারতাম না। নিজেকে কোথায় দেখতে চান? অবশ্যই সঙ্গীতের সাথে দেখতে চাই। সঙ্গীতে যদি ভালো কিছু হয় তাহলে তো সেটা আমার জন্য ব্লেজিং, আমার লাক। আর যদি আমি কখনোই চাই না সঙ্গীতের বাইরে আমার কিছু করতে হোক, শিল্পী হিসেবে দেখতে চাই। বাহ, নিজেকে গানের সাথেই রাখতে চাইছেন এবং শিল্পী হিসেবে নিজেকে সর্বোচ্চ দেখতে চান ইনশাল্লাহ। গল্প গানে আমাদের সময় কিন্তু শেষ, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে ATN বাংলা, ATN বাংলার দর্শক আপনাকে যারা অনেক পছন্দ করেন, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, তাদেরকে কি বলে যাবেন? সকলের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা যারা আজকের আয়োজনে ছিলেন, বিশেষ করে আপনি, এবং ATN মিউজিককে অনেক ধন্যবাদ আমাকে আজকের এই সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। আমি আমার মতো করে চেষ্টা করেছি, আর আপনাদের কাছে আমার ভুল ত্রুটি মার্জনা অবশ্যই চাইছি। সামনে যারা দর্শক আছেন, যারা দেখবেন, তাদের প্রতি আমার একটাই আশা থাকবে যে আপনারা ভালো গান শুনুন, আমাদেরকে ভালো গান গাইবার সুযোগ করে দিন। আপনারা যত বেশি ভালো গান শুনবেন তত বেশি আমরা গাইবার সুযোগ পাবো। আর দোয়া করবেন যেন সুস্থ থাকি, গানের সঙ্গে থাকতে পারি।
মৃত্যুর আগ পর্যন্ত গান গাইতে চাই, গানের সাথে সম্পৃক্ত থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আবারও দেখা হবে। তো আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু সময় শেষ হয়ে গেছে, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। সুপ্রিয় দর্শক, গল্প গানে কত কিছু শুনলাম, কত কিছু জানলাম, কত আশার কথাই না এখানে ছিল। আগামীতে এমনই দারুণ সব সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে আবারও চলে আসবো এটিএন মিউজিকের মঞ্চে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া জাহান এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেষে আমাদেরকে কোন গানটি আপনি শোনাবেন? সর্বশেষ আমার বাবার কাছ থেকে আমার শোনা গানটি, সেটি গেয়ে আমি শেষ করছি। যদিও এটি একটি দৈন্য গান, শুরুতেই গাইতে হয়, ক্ষমা চাইছি। বাড়ির পাশে আর শ্রীনগর হো, সেথায় এক ঘর পরে সে বসত করে, এক ঘর পরে সে বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে, গিরাম বেড়ে অগাত পানি, নাই কিনারা নাই তরুণী পারে, বাঞ্ছা করি দেখব তারে, বাঞ্ছা করি দেখব তারে, কেমনে সেথা যাই রে, আমি কেমনে সেথা যাই রে, আমি একদিনও না দেখিলাম তারে। কি বল বপুর শির কথা, হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে, ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, ক্ষণেক থাকে শূন্যের উপর, ক্ষণেক ভাসে নীরে, আমি একদিনও না দেখিলাম তারে।